আমি আনন্দ মুখোপাধ্যায় শুরু করছি আজকে 24 ঘন্টা লাইভের প্রতিবেদন। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম আগামী কয়েকদিন আমরা এই রাম মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে, এই রাম মন্দিরের ভূমি পূজন নিয়ে তার পেছনের কিছু ইতিহাস আমরা আপনাদের দেখাবো। আজকের প্রজন্ম অনেকেই কিন্তু সেই 1992 সালের ইতিহাস জানেন না। নতুন প্রজন্মের কাছে এ হবে এক নতুন ইতিহাস। আমরা বারে বারে বলেছি যে আমরা রামের এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে আম ভারতবাসী আমরা সবাই কিন্তু গর্বিত। কারণ ভারতের আম জনতা কিন্তু সবাই ধর্মপ্রবণ, ধর্মপ্রাণ বলা যায়। যিনি যে ধর্মেই থাকুন না কেন, এখানে কিন্তু ধর্মের কোনো ভেদাভেদ নেই। যিনি হিন্দু তিনি মন্দিরে যান, যিনি শিখ তিনি গুরুদ্বারায় যান, যিনি খ্রিস্টান তিনি চার্চে যান, আর যারা মুসলিম ধর্মপ্রাণ মুসলিম তারা যান মসজিদে। এই মন্দির আর মসজিদ এই ধর্মের একটা চক্করের মধ্যে পড়ে ভারতের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে। তাই আমরা আগের দিন আপনাদেরকে যেখানে শেষ করেছিলাম সেটুকু বলে দিই। বাবর আজ থেকে 700 বছর আগে বাবর ভারতে এসে ভারত আক্রমণ করেন, ভারত দখল করেন, কিন্তু অতি অল্প দিনের মধ্যেই বাবর মারা যান। আমরা এটাকে কিন্তু কোনো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বলে বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠা হতে গেলে আপনাকে সেই দেশের শাসনটাকে কায়েম করতে হবে, সেটা কিন্তু সেই সময়টা পাননি। তার আগেই তিনি মারা যান। অতএব কি হলো, তিনি মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি একটা ভালো মসজিদ তৈরি করব। তা এই মসজিদের সেই স্বপ্ন যেটা বাবর দেখেছিলেন, বাবরের সঙ্গে আসা মীর বাকি বলে এক মুসলিম, অর্থবান মুসলিম, তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করেন, এই বাবরি মসজিদ। সেই কথা হচ্ছে অনেক পরের কথা, আজ থেকে প্রায় 700 বছর আগেকার কথা। তো এই মসজিদে খুব বেশি যে নামাজ পড়া হতো এরকম কথাও কিন্তু নয়। আর আমাদের রামায়ণের ইতিহাস কিন্তু অনেক অনেক পেছনে, প্রায় খ্রিস্টপূর্ব 700 শতাব্দী থেকে এই ইতিহাসটা আমাদের কাছে চলে আসে। আমরা রামায়ণকে ভারতের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ তো বলতেই পারি। এই কাব্যগ্রন্থে বলা হয়েছে যে অযোধ্যা রামের জন্মভূমি। একে কাব্য বলা যায় না, একে মহাকাব্য বলা যায়। রামায়ণ আমাদের দেশের একটি মহাকাব্য। এরপরে রাম জন্মভূমি নিয়ে, বাবরি মসজিদ নিয়ে একটা বেশ জোরালো বিতর্ক বেঁধে যায়। হিন্দুরা দাবি করতে থাকেন এটি রাম মন্দির ছিল, তার উপরে বাবরি মসজিদকে প্রতিষ্ঠা করা হয়েছে। আবার মুসলিমরা দাবি করতে থাকেন যে কোনো মতেই এটা রাম মন্দির ছিল না, এখানে বরাবরই বাবরি মসজিদ ছিল। এখন এই বিতর্ক কোর্ট পর্যন্ত করা হয় এবং এলাহাবাদ হাইকোর্ট কিন্তু রায় দেওয়ার সময় বলেছেন যে হিন্দুরা যেহেতু বিশ্বাস করে রামের জন্মভূমি অযোধ্যাতেই, তাই তাদের বিশ্বাসকে মর্যাদা দিতে ছেড়ে দিতে হবে বাবরি মসজিদের ওয়াকফ প্রপার্টির 3 ভাগের 2 ভাগ জায়গা। এই রায় কিন্তু অনেকের মনে বিস্ময়ের জায়গা দিয়েছে। কারণ এলাহাবাদ হাইকোর্ট রায় প্রদান করে বলেছেন হিন্দু বিশ্বাসের উপর নির্ভর করে, আইন ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে নয় এই রায় দেওয়া হয়েছে। এরই মধ্যে বাবরি মসজিদ কাণ্ড ঘটে যায়। 1992 সালের 6 ডিসেম্বর কিছু RSS হিন্দু সংঘ পরিবার এবং বিজেপির কিছু ভক্ত তারা ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা করবো বলে সেদিন যান এবং বাবরি মসজিদকে ডিমলিশ করার জন্য আঘাত হানতে থাকে। এই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন, বা এই প্রতিবেদনে যে কটি পর্ব দেখাবো আমরা কিন্তু এই নিয়ে দেখাবো। তবুও বলে রাখি যে এই প্রতিবেদনে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি, রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে যে মানুষটি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেই লালকৃষ্ণ আদভানি কিন্তু 5ই আগস্ট যেদিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সেদিন কিন্তু তিনি ডাক পাননি। আমি জানি না যে এই কি কারণের জন্য তিনি ডাক পাননি, এবং কিন্তু অন্য বেশ কিছু ভারতবাসীর মতো আমিও কিন্তু মনোপ্রাণে ব্যথিত। কারণ যে মানুষটা প্রাণপুরুষ ছিল এই আন্দোলনে, যার জন্য আজকে বিজেপি 300 আসন নিয়ে ভারতবর্ষের রাজত্বের গদিতে আসীন হয়েছে, সেই মানুষটাই কিন্তু ডাক পেলেন না। যাই হোক, সেসব প্রসঙ্গ পরে আসবে। আমরা এখন আসবো আমাদের নিজেদের প্রতিবেদনে। 6 ডিসেম্বর 1992 সাল যখন বাবরি মসজিদের উপর একটা আঘাত এলো, সে মসজিদ ভেঙে ফেলা হলো, সেখানে রাম মন্দিরের রামলালার মন্দিরের শিলা প্রতিষ্ঠা করা হলো ইত্যাদি প্রভৃতি, তখন ভারতবর্ষের যে একটি মিডিয়া কোবরা পোস্ট, একটি ওয়েবসাইট, তারা দাবি করলো যে এই বাবরি মসজিদ কাণ্ড কিন্তু সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। কোবরা পোস্টের স্টিং অপারেশনে এমনও দাবি করা হয়েছে যে পরিকল্পনার সব খবর আগে থেকে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, প্রধানমন্ত্রী নরসিংহ রাও সবাই জানতেন।
এখানে আমাদেরও একটা প্রশ্ন এসছে, দিল্লিতে তখন নরসিমহা রাও হচ্ছেন দিল্লির কংগ্রেসের প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী আমলে অযোধ্যাতে তৈরি বিতর্কিত সৌধের তালা খুলতে একযোগে উঠে পড়ে লাগলো বিজেপি, আরএসএস, হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও মহারাষ্ট্রের শিবসেনা প্রমুখ বেশ কিছু উগ্র ধর্মান্ধ দল। বলা যায় নিজের গদি সামলাতে ব্যস্ত রাও বোধ করি দেশের মানুষের দিকে, নিরাপত্তার দিকে তিনি যেমন মনোসংযোগ করতে পারেননি। এবং আমরা এটাও বলতে চাই যে এই সমস্ত পরবর্তী ঘটনা প্রবাহ দেখে পরবর্তীকালে কিন্তু আমাদের বলতেই হবে, একযোগে কেন্দ্রের সবকটি গোয়েন্দা দপ্তর তাদের চরম অযোগ্যতা প্রমাণ করেছিল। কেউ কিন্তু আগাম আভাস দিতে পারেনি যে সেদিন বাবরি মসজিদের উপরে আঘাত আসবে। এটার একটা অন্য ব্যাখ্যা, অন্য বিশ্লেষণও দেন কিছু কিছু রাজনীতিক, প্রাজ্ঞ রাজনীতিক যারা, তারা এই বিশ্লেষণটা দেন যে তদানীন্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও ছিলেন সেই সময় রাজনীতির চাণক্য। প্রবীণ নরসিমহা রাও চেয়েছিলেন যে এই বিতর্কের একটা কিছু হেস্তনেস্ত হয়েই যাক, আর তাই হয়েছিল। 1992 সালে 6 ডিসেম্বর এই ঘটনা ঘটলেও কিন্তু আমরা যে কোবরা পোস্ট যে আমাদের সামনে যে তথ্য সমস্ত এনেছে তাতে দেখা যাচ্ছে 1990 সালেই চক্রান্ত আরম্ভ হয়ে গেছিল। মহারাষ্ট্রের শিবসেনা 1990 সালে বাবরি মসজিদকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং 28টি ডিনামাইট নিয়ে সুরেশ বাঘেল বলে একটি লোক, সে শিবসেনার সমর্থক, তাকে দিল্লি পুলিশ পকড়াও করে এবং তার স্বীকারোক্তি থেকে এই সমস্ত জানা যায়। যাই হোক, দিল্লির কোবরা পোস্ট নামে একটা মিডিয়া এই বিষয়ে দীর্ঘ একটা স্টিং অপারেশন চালিয়ে অনেক তথ্য সামনে নিয়ে এসছে। যদিও মিডিয়ার সম্পাদক কে সুরেশ তিনি বলছেন অনেক ঘটনা যার তথ্য প্রমাণ সাপেক্ষ একেবারে অকাট্য বলা যাবে না। তবুও আমরা একবার দেখে নেব যে সেদিনের সেই স্টিং অপারেশনে কি তথ্য উঠে এসেছিল। এই স্টিং অপারেশনে 23 জনের বয়ান গোপনে রেকর্ড করা হয়। পরবর্তীকালে সরকার যখন ওই কমিশন, লিবারহান কমিশন গঠন করে, তখন এই 23 জনের ভেতর 15 জনের বিরুদ্ধে অভিযোগ আনে এবং পরবর্তীকালে সিবিআই এই 23 জনের মধ্যে 19 জনের নামে চার্জশিট দাখিল করে। আর কারা ছিলেন সেই সব? ভিভিআইপি, রাজনীতিক কুশীলবের দল, যাদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ উঠল। তাদের মধ্যে ছিলেন উমা ভারতী, তাদের মধ্যে ছিলেন তদানীন্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। না, সেই সব অবসর তিনি সেই সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন প্রথম সারির একজন বিজেপি নেতা এবং আরএসএস এর নেতা ছিল বিনয় কাটিয়ার। এই সমস্ত বিভিন্ন মানুষকে নিয়ে তদন্ত প্রতিবেদন হয়েছে এবং এদের এগেনস্টে সিবিআই চার্জশিটও দাখিল করে। সেই কেস এখনো চলছে। আমরা এখন দেখে নেব যে প্রাথমিকভাবে আমরা দেখে নেব যে কি পোস্ট কোবরা পোস্ট কি সেই প্রতিবেদন দেখিয়েছিল, সেই ভিডিও দেখুন। Cobra Post Associate Editor K. Ashish approaches 23 of those accused in the Babri Masjid demolition case. 16 of these had earlier been indicted by the Liberan Commission of Inquiry, out of which 12 have also been charge-sheeted by the CBI. The rest escaped the Liberan inquiry but surfaced in the CBI charge sheet. In effect, K. Ashish approaches 19 of around 40 persons charge-sheeted by the CBI to get to the bottom of the conspiracy behind the Babri Masjid demolition. Sakshi Maharaj, who was the BJP MP in 1992. Sadhvi Uma Bharti, the firebrand BJP leader. Dharmendra Singh Gujar from Bajrang Dal. Ramesh Pratap Singh from the Vishwa Hindu Parishad. Santosh Dubey, President of the Shiv Sena in Faizabad. Mahant Ram Vilas Vedanti, leader of the Sant Samaj and former BJP MP. Ramji Gupta, caretaker of the Ram Janmabhoomi Nyas. Pawan Pandey, the former Shiv Sena MLA. Jai Bhagwan Goel, the North Indian president of the Shiv Sena. P.L. Sharma Prem, who was then a BJP MP. Swami Nritya Gopal Das, president of Shri Ram Janmabhoomi Nyas. Acharya Dharmendra Dev, member of the Dharm Sansad. Mahant Avaidyanath from the Hindu Mahasabha. Jaiban Singh Pavaiya, All India General Secretary of the Bajrang Dal.
Sadhvi Ritambra from the Sant Samaj. Kalyan Singh, who was the Chief Minister of UP in 1992. Champad Rai Bansal from the Vishwa Hindu Parishad. Vinay Katiyar, National President of the Bajrang Dal. Satish Pradhan from the Shiv Sena. Mureshwar Save from the Shiv Sena. Prakash Sharma from the Bajrang Dal. Lallu Singh from the BJP. And Brij Bhushan Singh, who was then a BJP. In conversation with the Cobra Post reporter, these accused persons give their most candid testimony that has eluded the Liberan Commission and the CBI. They give their own account of the sordid tale, much like the parable of the blind men and the elephant. The plan to demolish the Babri Masjid was in the making for many years. The first attempt was rendered unsuccessful by the Mulayam Singh government. However, the demolition of the mosque on December 6, 1992 was accomplished with phenomenal secrecy, armed with flawless military-style training, and employed potent weapons. Cobra Post exposes the master plan of the demolition of the Babri Masjid. Sakshi Maharaj describes how some car sevaks were strategically allowed to die for the Ayodhya movement to survive. Ram Vilas Vedanti and Jaybhan Singh Pavaiya narrate how Kalyan Singh was completely aware of the demolition plan and how the timing of his resignation was remote controlled by the BJP leaders. Vedanti mentions that he personally administered the sankalp to demolish the Babri Masjid, and senior leaders were present on the occasion. Dharmendra Singh Gujar was once an ardent car sevak, but now he is an angry man. He says that the leaders of the time manipulated the car sevaks to their own deaths under the garb of Hindu nationalism. Dharmendra Gujar makes a shocking revelation. He says that a suicide squad was set up to ensure the demolition of the Babri Masjid. Santosh Dubey says L.K. Advani is considered the god of Hindus, but in reality, he is a liar. He reveals a secret meeting that was held just a little before December 6, 1992. The agenda of the meeting was to discuss the demolition of the Babri Masjid, and the meeting was attended by leaders such as L.K. Advani, Murli Manohar Joshi, Vinay Katiyar, Uma Bharti, Ashok Singhal, and many more. Ramji Gupta confirms the formation of the Lakshman Sena and says that the entire credit for the demolition of the Babri Masjid should go to this Lakshman Sena. Ramesh Pratap Singh admits to being part of the Lakshman Sena and reveals the nature of training that was given to 38 car sevaks in Sarkhej in Gujarat. Engineers and architects were consulted, a mock drill organized in Ayodhya prior to December 6, and implements were provided to reduce the structure to debris. Jai Bhagwan Goel tells us that there were several meetings with the Shiv Sena chief Bal Thackeray, where the blueprint for the masjid demolition was fine-tuned. He confirms the backup plan of using dynamite. In case all efforts failed, Goel confirms the backup plan of using dynamite to blow up the mosque. Mahant Nritya Gopal Das says that L.K. Advani wanted the mosque to be demolished, but the demands of his political stature made him adopt a politically correct position. Champat Rai is happy that with the demolition of the Babri Masjid, the mythological Ravan has been put to sleep. The car sevaks did not manage to demolish the Babri Masjid. Pawan Pandey reveals how dynamite was part of Plan B in case the car sevaks did not manage to demolish the Babri Masjid. Mahant Avaidyanath criticizes L.K. Advani for his double standards. Avaidyanath and some others also reveal that the then Prime Minister P.V. Narasimha Rao was aware of the plan to demolish the mosque. B.L. Sharma shatters the blind belief that the idols of Lord Ram magically appeared inside the Babri Masjid. He, along with some others, had placed the idols inside the mosque way back in 1949. These are just some of the shocking revelations that Cobra Post has discovered. Operation Janmabhoomi reveals the lies and deceit
of the political and religious leaders that made a mockery of the religious sentiments of the people of India. দেখলেন তো, এরকম আরো অনেক অবিশ্বাস্য এবং অনেক বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে আনবো আগামী পর্বে। আমাদের আগামী পর্ব দেখতে ভুলবেন না যেন। নমস্কার, জয় হিন্দ।